হ্যালো বন্ধুরা, তো বেরিয়ে পড়লাম 2025 সালের মহাকুম্ভের স্নানের উদ্দেশ্যে। তো দিনটি ছিল ফেব্রুয়ারি মাসের 19 তারিখ। তো আমরা পৌঁছে গিয়েছিলাম 22 তারিখ। বাড়ি থেকে প্রায় 1000 কিমি দূরে ছিল আমাদের এই মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী প্রয়াগরাজ। তো যাওয়া আসায় আমাদের 2000 কিলোমিটার। তো আমরা 125 সিসি বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের এই মহাকুম্ভের যাত্রাটা এতটাও সহজ ছিল না যতটা ভেবেছিলাম। অনেক কষ্টের জার্নি ছিল আমাদের এই মহাকুম্ভের জার্নি। যেদিন থেকে এই মহাকুম্ভ শুরু হয়েছিল সেদিন থেকেই ভেবেছিলাম যে ঠিক যাব, কিন্তু আমাদের সময় আর হয়ে উঠছিল না। লাস্ট পর্যন্ত আমরা অনেক প্ল্যান করি, কার নিয়ে প্ল্যান করি, ট্রেনে যাওয়ার জন্য প্ল্যান করি, তারপর লাস্টে এই আমাদের বাইক নিয়ে যাওয়ার প্ল্যানটা সাকসেস হয়। বাইক নিয়ে যাওয়ার যাত্রাটা আমাদের এতটাও সহজ ছিল না যতটা সহজ ভেবেছিলাম। অনেক প্রবলেম ফেস করতে হয় আমাদের। একবার বাইকের 3-4টা লিক হয়ে যায়, তারপর অনেকটা সময় নষ্ট হয়ে যায়, তারপর আরেকটা বাইকের ব্রেক শো ক্ষয় হয়ে যায়, ব্রেক ধরছিল না, তারপরে আরেকটা বাইক বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। তো অনেক প্রবলেম ফেস করতে হয়। যাওয়ার সময় এই কাকুটার সাথে হঠাৎ করে দেখা, আর কাকু আমাদেরকে ডাক দিয়ে বলছিল যে এই রাস্তা দিয়ে তোমরা যাও, শর্টকাট হবে। তো আমরা এই কাকুর কাছ থেকে রাস্তাগুলো জেনে নিলাম যে কোন রাস্তা দিয়ে গেলে আমাদের সুবিধা হবে, শর্টকাট হবে। তো কাকু খুব সুন্দরভাবে বলে দিল আমাদের। তো তারপর যাই হোক, আমরা অনেকটা দূর এগিয়ে গিয়েছিলাম। এই যে গ্রামের রাস্তাটা দেখতে পাচ্ছ কি সুন্দর, তাই না? তো এটা হচ্ছে ইউপিতে, মানে উত্তরপ্রদেশেই। তো আমরা হচ্ছে কাশি থেকে বের হওয়ার পরে, কাশী বিশ্বনাথ মন্দির বেনারস থেকে বের হওয়ার পরে আমরা হচ্ছে এই রাস্তা ধরে যাচ্ছিলাম এক গ্রামের রাস্তা দিয়ে প্রয়াগরাজে মহাকুম্ভে স্নানের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়েছিল। তো সত্যি খুব ভালো লেগেছিল। আমরা রাস্তায় দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ করে দুইটা কুকুর আসলো, আর আমি ভাবলাম ব্যাগের মধ্যে কিছু বিস্কুট আছে, তো কুকুরগুলোকে দেওয়া যাক। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। বের হওয়ার পরে এই যে দেখতে পারছো, এটা 50 কিলোমিটার আগের থেকেই হচ্ছে 4 চাক্কার জ্যাম। মানে এই জ্যাম দেখে মাথা নষ্ট, এত পরিমাণে ভিড় হয়েছিল সেদিন। তো তারপরে আমরা ওই রাস্তা দিয়ে না গিয়ে আমরা চলে গেলাম গঙ্গার পাড় দিয়ে, সাইড রাস্তা দিয়ে, যেই রাস্তাটা ত্রিবেণী সঙ্গমে গিয়েছে। তো আমরা সেই নদীর পাড় দিয়ে, গঙ্গার পাড় দিয়ে যাচ্ছিলাম। তো ভাবলাম এই রাস্তাটাই আমাদের জন্য বেস্ট, কারণ এত জ্যাম দিয়ে গেলে আমাদের অনেক টাইম লেগে যাবে। তারপর আমরা ম্যাপ দেখে দেখে সাইড রাস্তা ধরে যাচ্ছিলাম। উত্তরপ্রদেশে প্রয়াগরাজে 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছিল মহাকুম্ভ মেলা, যা চলেছিল 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ 45 দিনের জন্য শুরু হয়েছিল এই কুম্ভ মেলা। এর থেকেই আপনি আন্দাজ করতে পারবেন এটি পৃথিবীর সব থেকে বড় আয়োজন, সব থেকে বড় মেলা। 2013 সালে আয়োজিত কুম্ভ মেলা এখনো পর্যন্ত সব থেকে বড় ধার্মিক আয়োজন হিসাবে মানা হয়, যেখানে প্রায় 12 কোটির বেশি শ্রদ্ধেয় ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। আর এবার তো এই 45 দিনে 60 থেকে 70 কোটি লোক পার হয়ে গিয়েছিল। কিন্তু 144 বছর পর এই মেলা তার থেকে অনেক, দেশ বিদেশ থেকে 60 কোটিরও বেশি শ্রদ্ধেয় ব্যক্তি এই মেলাতে এবার এসেছিলেন। মহাকুম্ভের আয়োজন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে করা হয়, যেখানে গঙ্গা, যমুনা আর সরস্বতী নদীর সংযোগস্থল। কিন্তু এখানে শুধুমাত্র গঙ্গা যমুনাই দেখা যায়। এই মেলার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মেলায় প্রথম স্নান করার অধিকার শুধু নাগা সাধুদের দেওয়া হয়, তারপর অন্যান্য বাকি সাধুরা স্নান করেন। এই বিশেষ পরম্পরার পিছনে লুকিয়ে আছে এক অদ্ভুত ইতিহাস। আজ আমরা জানবো যে এই কুম্ভ মেলা কবে থেকে শুরু হয়েছিল আর এর পেছনের ইতিহাস কি ছিল। এই মেলার উল্লেখ কি প্রাচীন ধর্মগ্রন্থ পুরাণ বেদে আছে? প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনাই দেখা যায়, কিন্তু সরস্বতী নদী অদৃশ্য কেন হয়ে গেল? কুম্ভ মেলা কয় প্রকারের? এটি কি শুধু 144 বছর অন্তর অনুষ্ঠিত হয়? এসব বিষয়ে অনেকের মনেই প্রশ্ন থেকে যায়। তো আজকে আমরা এসব বিষয়ে জানবো। প্রাচীন গ্রন্থে কুম্ভ মেলায় স্পষ্ট উল্লেখ পাওয়া যায়নি, তবুও এটিকে ভারতের সব থেকে বড় তীর্থ মানা হয়। কুম্ভ সংস্কৃতের এমন একটি শব্দ যার অর্থ কলসি অথবা ঘটি। কুম্ভ মেলার ইতিহাস জানার জন্য আমাদের দুটি পৌরাণিক কাহিনী জানতে হবে। মহাকুম্ভের সাথে যুক্ত সব থেকে লোকপ্রিয় কাহিনী হলো সমুদ্র মন্থনের কাহিনী, যা দেবতা এবং অসুরদের মধ্যে হওয়া এক মহান প্রয়াস মানা যায়। বিষ্ণু পুরাণ অনুসারে একবার দুর্বাসা ঋষি এক দিব্য মালা বানিয়েছিলেন, যা তিনি দেবরাজ ইন্দ্রকে দিয়েছিলেন। কিন্তু ইন্দ্র তার অহংকারে ডুবে সেই মালাটিকে তার বাহন ঐরাবতকে পরিয়ে দিয়েছিলেন। ঐরাবত সেই মালা মাটিতে ফেলে পা দিয়ে চেপে দিয়েছিল। মহর্ষি দুর্বাসা এটিকে নিজের অপমান ভেবেছিলেন, আর ক্রোধিত হয়ে ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন যে তার সমস্ত বৈভব এবং সমস্ত দেবতারা তাদের শক্তি হারিয়ে ফেলবেন। এই অভিশাপের ফলে সমস্ত দেবতারা দুর্বল হয়ে পড়েছিলেন, আর অসুর দ্বারা পরাজিত হয়েছিলেন। নিজের বৈভব এবং শক্তিকে পুনরায় প্রাপ্ত করার জন্য শ্রী ব্রহ্মা দেবতাদের উপদেশ দিলেন যে অসুরদের সঙ্গে নিয়ে সমুদ্র মন্থন করুন। এই মন্থনের দ্বারা অমৃত উৎপন্ন হবে, যা পান করে আপনারা অমর হয়ে যাবেন। এই কথা যখন দেবতারা অসুরদের রাজা বলিকে বললেন, তখন তারাও সমুদ্র মন্থনের জন্য রাজি হয়ে গেল।
আর মন্দার পর্বতের সহায়তায় সমুদ্র মন্থন শ্রাবণ মাসে করা হয়েছিল। আর অমৃতের কলস পাওয়া মাত্রই অসুর এবং দেবতাদের মধ্যে যুদ্ধ হলো। বামন পুরাণ অনুসারে আচার্য বৃহস্পতি ইন্দ্রপুত্র জয়ন্তকে অমৃতের কলসি নিয়ে পালাতে বললেন। অসুররা তার পিছনে 12 দিন ধরে দৌড়ালেন, যা মানুষদের কাছে 12 বছরের সমান ছিল। যুদ্ধের সময় অমৃত কলসি থেকে অমৃতের 12টি বিন্দু 12টি স্থানে পড়েছিল, যার মধ্যে 8টি স্থান দেবলোক ছিল আর 4টি স্থান পৃথিবী লোকে পড়েছিল। এই 4টি স্থান হলো হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়ন আর নাসিক। এগুলো সেই পবিত্র স্থান যেখানে অমৃত বিন্দু পড়ার কারণে কুম্ভ মেলার আয়োজন করা হয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অনুসারে কুম্ভ বিবরণ অনুসারে সমুদ্র মন্থনের সময় 14টি রত্ন উৎপন্ন হয়েছিল, যার মধ্যে প্রথম রত্ন হলো হলাহল, যা এতটাই তীব্র ছিল যে সমস্ত দেবদেবীরা এবং দানব কষ্ট পাচ্ছিল। তখন ভগবান শিব দেবতা ও দানবদের সবাইকে রক্ষা করার জন্য হলাহল নিজেই পান করেছিলেন। বিষের তীব্রতার কারণে মহাদেবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল, তাই ভগবান শিবের একটি নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতা কম করার জন্য দেবদেবীরা সবাই ভগবান শিবকে শীতল জল দিয়ে অভিষেক করিয়েছিলেন। এরপরেই ওনার শরীরে বিষের জ্বালার প্রভাব কিছুটা কমে গিয়েছিল। এই কারণেই শ্রাবণ মাসে ভগবান শিবকে জল অভিষেক করা হয়। এরকম বলা হয় যে যখন সমুদ্র মন্থন হয়েছিল সেখান থেকে বেরোনো হলাহল ভগবান শিব পান করেছিলেন, তখন তার কিছু বিন্দু পৃথিবীতে পড়ে গিয়েছিল। যেই ঘাসের উপর বিন্দুগুলো পড়েছিল সেইগুলো সাপ চেটে নিয়েছিল, যার কারণে সাপের জিভ দুভাগ হয়ে গিয়েছিল। বিষের কিছু বিন্দু কাঁকড়া বিছে এবং অন্যান্য বিষাক্ত প্রাণীরা গ্রহণ করেছিল, তার কারণে সমস্ত জীবগুলো বিষাক্ত হয়ে গিয়েছিল। এরপর কামধেনু, কল্পবৃক্ষ, কৌস্তবমণি, উচ্ছেশ্রবা নামক দৈব্য অশ্ব ও ঐরাবত নামের দিব্য গজ, 84,000 অপ্সরা, লক্ষ্মী, চন্দ্রমা, সারাঙ্গধনু, বৈদ্যরাজ ধনন্তরী, পঞ্চজন্য শঙ্খ আর অমৃত কুম্ভ বের হলো, যাকে ভগবান শ্রী বিষ্ণু মোহিনী রূপে দেবতাদের পান করালেন। এর কিছু বিন্দু: 1. হরিদ্বারের গঙ্গা নদী, 2. প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম, গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে, 3. উজ্জয়নের শিপ্রা নদী, 4. নাসিকের গোদাবরী নদীতে পড়েছিল। যেখানে অমৃতের বিন্দু পড়েছিল সেখানে কুম্ভ মেলার আয়োজন শুরু হলো। প্রয়াগরাজে যেখানে মহাকুম্ভের আয়োজন করা হয় সেখানে গঙ্গা আর যমুনার সঙ্গম স্পষ্ট দেখা যায়, কিন্তু সরস্বতী নদী দেখা যায় না, তবুও একে ত্রিবেণী সঙ্গম বলা হয়। তো এবার আমরা জেনে নেব প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনাই দেখা যায়, কিন্তু সরস্বতী নদী অদৃশ্য কেন হয়ে গেল? মহাভারতে সরস্বতী নামে 7টি নদীর উল্লেখ পাওয়া যায়। পুরাণ অনুসারে প্রাচীনকালে সরস্বতী নদী স্বর্ণভূমি দিয়ে বয়ে যেত। কালান্তরে এই ভূমির নাম স্বর্ণরাষ্ট্র হয়ে গেল আর ধীরে ধীরে তা স্বরাষ্ট্র নামে পরিচিত হলো। এখানে নিত্য সরস্বতী নদীর পূজা অর্চনা হতো, কিন্তু কিছু সময় পর এখানকার সমস্ত মানুষ জবনদের সংস্পর্শে চলে আসে আর তাদের আচার বিচার অনুসরণ করতে লাগলো। এতে দুঃখ পেয়ে সরস্বতী নদী শ্রী ব্রহ্মার কাছ থেকে অনুমতি চাইলেন এবং স্বরাষ্ট্র ছেড়ে প্রয়াগরাজে বাস করতে লাগলেন। বলা হয় যে সরস্বতী নদী স্বরাষ্ট্র থেকে চলে যাবার পর তা ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়েছিল। আজ সেই জায়গাটা রাজস্থান নামে জানা যায়। বৈদিক পুরাণে আরো একটি নদীর নাম উল্লেখ করা হয়, যাকে দৃশদতী বলা হয়। এটি সরস্বতী নদীর সহায়ক নদী, যা হরিয়ানা থেকে বয়ে যেত। সময়ের সাথে সাথে একটা বিরাট ভূকম্পের ফলে হরিয়ানা তথা রাজস্থানের নিচ থেকে পাহাড় উৎপত্তির জন্য নদীর গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছিল। দৃশদ্রতী নদী নিজের দিক পরিবর্তন করে নিয়েছিল। আজ এটিকে যমুনা নদী নামে জানা যায়। এটি সরস্বতী নদীর সাথে মিশে বইতে লাগলো, আর এই কারণে প্রয়াগরাজে 3টি নদীর মিলনের জন্য এটিকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। মহর্ষি বেদব্যাস এটিকে তীর্থরাজ প্রয়াগ নাম দিয়েছিলেন, যা গঙ্গা, যমুনা এবং অদৃশ্য সরস্বতী নদীর মিলনস্থল। এই স্থান কেবল ধার্মিকই নয়, এক ঐতিহাসিক। প্রাচীনকালে কুম্ভ কথার অর্থ শুধুমাত্র সাধারণ কলসি। 2025 সালের এই মহাকুম্ভ ইতিহাস রচনা করতে চলেছে। এবার জানা যাক কুম্ভ কয় প্রকারের হয়। এটি কি শুধুমাত্র 144 বছর অন্তর অনুষ্ঠিত হয়? মহাকুম্ভ মেলা সমস্ত কুম্ভের মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মহাকুম্ভ। সমস্ত কুম্ভ মেলার মধ্যে মহাকুম্ভ সর্বশ্রেষ্ঠ। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এই মেলা 2 শতাব্দীতে একবারই আয়োজন করা হয়। 144 বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজন করা হয়। প্রয়াগের পবিত্র ভূমিতে যখন 12টি পূর্ণকুম্ভ সম্পূর্ণ হয় তখন ত্রিবেণীর তীরে মহাকুম্ভের একটি দুর্দান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2. পূর্ণ কুম্ভ মেলা।
প্রতি 12 বছরে একবার আয়োজন করা হয়। এটি ভারতের 4টি পবিত্র স্থানে পালিত হয়: প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়নে। প্রতি 12 বছরে এই 4টি পবিত্র স্থানে কুম্ভমেলার আয়োজন করা হয়, যেখানে ভক্তরা দেশ বিদেশ থেকে এসে এই নদীতে স্নান করেন। 3. অর্ধ কুম্ভ মেলা। পূর্ণ কুম্ভ মেলার বিপরীতে অর্ধ কুম্ভ প্রতি 6 বছর পর পালিত হয়। মাত্র 2টি জায়গায় এর আয়োজন করা হয়: প্রয়াগরাজ এবং হরিদ্বার। অর্ধ মানে অর্ধেক, তাই এটিকে কুম্ভ মেলার মধ্যম ঘটনা হিসাবে দেখা হয়। 4. কুম্ভ মেলা। কুম্ভ মেলা ভারতের 4টি প্রধান স্থানে অনুষ্ঠিত হয়: হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী এবং প্রয়াগরাজ। এ সময় ভক্তরা গঙ্গা, গোদাবরী ও শিপ্রা নদীতে বিশ্বাসে ডুব দেন। প্রয়াগরাজের সঙ্গমে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এটাই ছিল কুম্ভ মেলার প্রকারভেদ ও আয়োজন স্থল। আপনি যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছেন, তাহলে অবশ্যই এই মহাকুম্ভে একবার যাওয়া উচিত। ওখানে আপনি এক দিব্য অনুভূতি করতে পারবেন। এই ভিডিওটি দেখে যদি আপনি নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এবং আপনারা যদি এরকম আরও ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন, টাটা।